প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন সম্পর্কে জানব। এটি হলো সমাকলনের একটি পূর্ণাঙ্গ লেকচার। আমরা এই পর্বে জানব সমাকলন কি, আমরা কেন সমাকলন করি, আমরা কিভাবে সমাকলন করি, ডেরিভেটিভ এবং অ্যান্টিডেরিভেটিভ কি, এবং এই পর্বে আমরা আরও জানব কেন আমরা সমাকলনে একটি ধ্রুব রাশি সি যোগ করি, এবং সবশেষে আমরা ইন্টিগ্রেশনের কিছু ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি সেই প্রথম প্রশ্নে, সমাকলন কি? আমরা যদি খুব সহজ করে বলি তাহলে বলতে হয় সমাকলন হলো এক ধরনের যোগ। এ কারণে ইন্টিগ্রেশনকে বাংলায় যোগজীকরণও বলা হয়। কিন্তু এই যোগ ঠিক অন্য যোগের মতো না, একটু আলাদা। কেমন যোগ সেই বিষয়টি আমরা একটু জানতে চাই। এর জন্য আমরা প্রথমে একটি আবদ্ধ ক্ষেত্রের কথা চিন্তা করি। ধরা যাক এটি হচ্ছে একটি আবদ্ধ ক্ষেত্র। আমরা যদি এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এমন কোনো সূত্র নেই যার মাধ্যমে আমরা এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। এই ক্ষেত্রে আমাদের একটি বড় আবদ্ধ ক্ষেত্রকে ছোট ছোট ভাগে ভাগ করে আমরা সবগুলো ভাগের যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা পুরো বড় যে আবদ্ধ ক্ষেত্রটি আছে সেই বড় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারব। এটি হচ্ছে সমাকলনের যে মূল নীতি, সেই মূলনীতি। প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস এভাবেই একটি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করেছিলেন। এর দীর্ঘ সময় পরে 17 শতকে ব্রিটিশ গণিতবিদ আইজ্যাক নিউটন এবং জার্মান গণিতবিদ লাইবনিজ আলাদা আলাদাভাবে সমাকলন আবিষ্কার করেন। এ কারণে আমরা এখন নিউটন এবং লাইবনিজকে সমাকলনের জনক হিসেবে বিবেচনা করে থাকি। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করার জন্য কেন এটিকে ছোট ছোট ভাগে ভাগ করব। আমরা এর জন্য এরকম একটা আবদ্ধ ক্ষেত্রের কথা চিন্তা করি। এটি হচ্ছে একটি ত্রিভুজ। আমাদের যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে হয় তাহলে আমরা ত্রিভুজের সূত্র দিয়েই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের বেস বা ভূমি যদি 5 হয়, 5 একক হয়, এবং উচ্চতাও যদি 5 একক হয় তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 25/2। এটি হবে ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু ধরা যাক আমাদের কাছে এমন একটি ত্রিভুজ আছে যার এই বাহুটি সরল নয়, এটি একটি বক্ররেখা। কিংবা ধরা যাক আমাদের এমন একটি আবদ্ধ ক্ষেত্র আছে যার 3টি বাহুই বক্ররেখা। তাহলে আমরা এমন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব? এরকম ক্ষেত্রেই আমাদের দরকার সমাকলন। সমাকলনের সাহায্যে আমরা এরকম বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল খুব সহজভাবে বের করতে পারি। ধরা যাক এই ত্রিভুজটিকে আমরা 5টি স্লাইসে ভাগ করলাম। এটি হলো একটি স্লাইস, এটি হলো আরেকটি স্লাইস, এটি হলো 3 নম্বর স্লাইস, এটি হলো 4 নম্বর স্লাইস এবং এটি হলো 5ম স্লাইস। এবার আমরা যদি এই স্লাইসগুলোকে এইভাবে বিবেচনা করি তাহলে আমরা 5টি আয়তক্ষেত্র পাই। তাহলে এটি হলো প্রথম আয়তক্ষেত্র, এটি দ্বিতীয় আয়তক্ষেত্র, এটি তৃতীয় আয়তক্ষেত্র, এটি হলো চতুর্থ আয়তক্ষেত্র এবং এটি হলো 5ম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। এটি যদি উচ্চতা হয় আর এটি যদি প্রস্থ হয় তাহলে এই দুটির গুণফল দিয়ে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। ধরা যাক এই যে প্রথম আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হলো f1x আর এর প্রস্থ হলো Δx1, তাহলে এর ক্ষেত্রফল হবে f1x ইন্টু Δx1। এবং দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে f2x ইন্টু Δx2। এভাবে আমরা 5ম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাব f5x ইন্টু Δx5। এবার সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব সামেশন I ইকুয়াল টু 1 to 5 fi x Δxi। কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে আমরা 5টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম,
এখানে আমাদের যে মূল আবদ্ধ ক্ষেত্রটি ছিল তার চেয়ে কিছুটা বেশি পেলাম, অর্থাৎ আমরা এইভাবে যোগ করে যে ক্ষেত্রফলটি পাবো সেটি একেবারে একুরেট হবে না, অর্থাৎ কিছুটা ভুলের মাত্রা থেকে যাবে। এবার আমরা এক একটি স্লাইসকে যদি আরও 5 ভাগে অর্থাৎ মোট 25টি স্লাইসে ভাগ করি, তাহলে আমরা দেখছি যে আমাদের এই যে ভুলের পরিমাণটা কিছুটা কমে আসে, এবং তাহলে আমাদের এই একই সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল পাব সামেশন i = 1 to 25 fi(x) del xi। এবার আমরা যদি আরও অনেক বেশি আয়তক্ষেত্র নিই তাহলে এই ভুলের পরিমাণ আরও অনেক কমে যাবে, অর্থাৎ আমরা যত বেশি আয়তক্ষেত্র নেব আমাদের ভুলের পরিমাণ তত কমে যাবে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, আমরা যত বেশি সংখ্যক আয়তক্ষেত্র নেব ডেল এক্সের পরিমাণ আমাদের তত ছোট হবে। এবার ধরা যাক আমরা n সংখ্যক আয়তক্ষেত্র তৈরি করব, এবং এখানে n হলো এত বড় যে এটি হলো অসীমের কাছাকাছি, n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে অবশ্যই ডেল এক্সের মান শূন্যের কাছাকাছি হবে। তখন আমরা আর এই সামেশন চিহ্নটি ব্যবহার করব না, এর পরিবর্তে আমরা একটি নতুন চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নটি হলো এইরকম চিহ্ন, একটা লম্বা এসের মতো। এই চিহ্নটিকেই আমরা বলি ইন্টিগ্রেশন সাইন বা সমাকলন চিহ্ন। তাহলে এই চিহ্নটির সাথে আমরা যদি এই ফাংশনটির নাম ধরি f(x) তাহলে লিখব f(x), আর ডেল এক্সের পরিবর্তে আমরা লিখব dx। তাহলে এটিই হবে আমাদের এই যে ফাংশন, এই ফাংশনের সমাকলন। এখানে এই যে বক্ররেখা, এই বক্ররেখাটির ফাংশন হলো f(x). তাহলে এই বক্ররেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন f(x) dx। একে আমরা চাইলে a দিয়ে প্রকাশ করতে পারি। বলা হয় ইন্টিগ্রেশন হলো অন্তরীকরণের বিপরীত, অর্থাৎ একটি ফাংশনকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে যে রাশি পাওয়া যায় ওই রাশিটিকে সমাকলন করলে আগের ফাংশনটি পাওয়া যায়। অর্থাৎ ধরা যাক আমাদের কাছে একটি ফাংশন আছে x², আমরা যদি এই ফাংশনটিকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 2x। তাহলে আমরা যদি এই 2x ফাংশনটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই ফাংশনটি পাবো। তাহলে এখানে একটি চক্র তৈরি হয়, এই চক্রটি হলো এরকম। এখানে x² যখন আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করব, তখন আমরা 2x পাবো, অর্থাৎ ডেরিভেটিভ। তাহলে 2x হলো x² এর ডেরিভেটিভ, আর 2x-কে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা x² পাবো। কাজেই x² হলো 2x এর এন্টি ডেরিভেটিভ। এবার আমরা আমাদের সেই ত্রিভুজে ফিরে যাই। এটি ছিল আমাদের একটি ত্রিভুজ। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মাধ্যমে যে আমরা একটি বক্ররেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি তাই নয়, আমরা চাইলে সরলরেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। এটি একটি ত্রিভুজ যার ভূমি হলো 5 একক, উচ্চতা হলো 5 একক। তাহলে আমরা এর ক্ষেত্রফল জেনেছিলাম a = ½ × 5 × 5 অর্থাৎ 25/2। এবার আমরা যদি এখানে y অক্ষ আঁকি, এটি হলো x অক্ষ এবং এটি হলো মূল বিন্দু, এবং আমরা যদি ধরি যে এই যে রেখাটি এখানে x অক্ষ এবং y অক্ষ থেকে সমান দূরত্বে আছে, কাজে এই রেখাটির সমীকরণ হচ্ছে y = x। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 50 আর এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 55। এবার আমরা যদি এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে বের করি তাহলে আমরা লিখব 0 to 5 y = x, তার মানে x dx। আমরা x-কে যখন ইন্টিগ্রেট করব তখন আমরা জানি x²/2 হবে এর রেজাল্ট, কারণ x²/2-কে যখন ডিফারেন্সিয়েট করি তখন হবে 2x, 2 কাটা যাবে, থাকবে x, আর এর আপার লিমিট হবে 5 আর লোয়ার লিমিট হবে 0। এবার যদি আমরা মান বসিয়ে দিই 5²/2 বিয়োগ 0²/2, এর অর্থ হলো 25/2। আমরা দেখছি এই মানটি আমাদের এই মানের সমান। কাজে আমরা যেই ত্রিভুজটির মান সূত্র দিয়ে পেলাম
আমরা সমাকলনের সাহায্যে এই একই মান পেলাম। এবার আমরা যদি এরকম একটি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, ধরা যাক এই যে ফাংশন f(x) = হলো x², এখানে আমরা ধরা যাক এই বিন্দুটির মান 5, তাহলে আমরা এই যে আবদ্ধ ক্ষেত্র, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এটি হলো মূল বিন্দু 0, 0 এর স্থানাঙ্ক, এটি হলো 5, 0, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা লিখতে পারি x² dx, আর x এর মান হলো 0 থেকে 5, 0 থেকে 5। এবার আমরা যদি এই x² ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো x³/3, আর এখানে সীমার মান হবে 5, 0। এবার যদি আমরা মান বসিয়ে দিই তাহলে 5³/3 বিয়োগ 0³/3 = 125/3। এটি হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের মান। সমাকলনের সাহায্যে এভাবে আমরা একটি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। কোনো সমাকলনে যদি এই যে ইন্টিগ্রেশন সাইনের উপরে এবং নিচে এরকম দুটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা তাকে বলি ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট সমাকলন। এই যে নিচের যে মানটি তাকে বলা হয় লোয়ার লিমিট, আর এই যে উপরের যে মানটি তাকে বলা হয় আপার লিমিট বা ঊর্ধ্বসীমা, আর এটি হচ্ছে নিম্নসীমা। আমরা এই যে এখানে যে ইন্টিগ্রেশনের মান পেয়েছিলাম, এটি একটি ডেফিনিট ইন্টিগ্রেশন। এখানে 0 হচ্ছে লোয়ার লিমিট আর 5 হচ্ছে আপার লিমিট। আর কোনো ইন্টিগ্রেশনে যদি এই লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া না থাকে তাহলে ইন্টিগ্রেশনটি হবে এরকম, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন f(x) dx। তাহলে এই ধরনের সমাকলনকে আমরা বলি অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। যেমন ধরা যাক আমরা ইন্টিগ্রেশন 2x dx এর মান বের করতে চাই। এখানে কোনো লিমিট নেই, কাজে এটি হচ্ছে একটি অনির্দিষ্ট সমাকলন এবং এর মান হবে x² + c। এখানে আমাদের সাথে একটি c বা ধ্রুব সংখ্যা যোগ করতে হবে। কিন্তু কেন এই ধ্রুব সংখ্যা যোগ করতে হবে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা আবার সেই ডিফারেন্সিয়েশনে ফিরে যাই। আমরা যদি x² ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 2x। আমরা যদি x² + 2 ডিফারেন্সিয়েট করি তাহলেও আমরা পাবো 2x। আমরা যদি x² + 10 ডিফারেন্সিয়েট করি তাহলেও আমরা পাবো 2x। অর্থাৎ আমরা লক্ষ্য করছি এরকম অনেকগুলো ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা একই অন্তরক পাই। কাজে আমরা যদি এই 2x এর অ্যান্টিডেরিভেটিভ বের করতে চাই তাহলে এই যে এতগুলো ফাংশনের ঠিক কোনটি হবে আমরা সুনির্দিষ্টভাবে জানি না, ঠিক কোন অ্যান্টিডেরিভেটিভটি আমরা পাবো। এই কারণেই আমরা যখন কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করি তখন তার যে মানটি পাই তার সাথে একটি ধ্রুব রাশি যোগ করতে হয়। কারণ একটি ফাংশনকে ইন্টিগ্রেট করলে কোনো একটি নির্দিষ্ট মানের পরিবর্তে আসলে একগুচ্ছ মান পাওয়া যায়। এই একগুচ্ছ মানের মধ্যে ঠিক কোনটি আমাদের কাঙ্ক্ষিত মান তা নির্ভর করে সি এর মানের উপরে। নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রেশনের জন্য এমনটি ঘটে না, কারণ এক্ষেত্রে লিমিট দেওয়া থাকে, আর লিমিট দেওয়া থাকার কারণে আমরা সুনির্দিষ্টভাবে এর অ্যান্টিডেরিভেটিভের মান বের করতে পারি। দ্বিমাত্রিক জগতে সমাকলন ব্যবহার করে ক্ষেত্রফল বের করা হয়, কিন্তু ত্রিমাত্রিক জগতে সমাকলনের সাহায্যে আয়তন বের করা হয়। এক্ষেত্রে একটি সমাকলন চিহ্নর পরিবর্তে দুইটি সমাকলন চিহ্ন ব্যবহার করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানব। বর্তমানকালে অবশ্য এই ইন্টিগ্রেশনের মাধ্যমে কেবল ক্ষেত্রফল এবং আয়তন বের করা হয় না, এছাড়া আরও অনেক সমস্যার সমাধান আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে করে থাকি। আমরা বস্তুর সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এগুলোর মান বের করার জন্য সমাকলন ব্যবহার করি। জ্যোতির্বিজ্ঞানেও সমাকলন ব্যবহার করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ করে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমে
ইন্টিগ্রেশনের বহুবিধ ব্যবহার রয়েছে। ফ্লুইড মেকানিক্সে সমাকলনের ব্যবহার রয়েছে। গণিত এবং পদার্থবিজ্ঞান ছাড়াও বিজ্ঞানের প্রায় সকল শাখায় সমাকলনের ব্যবহার রয়েছে। আধুনিক যুগে এই সমাকলন ছাড়া আসলে বিজ্ঞানের প্রায় সকল শাখাই অচল। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই সমাকলন খুব ভালোভাবে কাজে লাগাতে চাও তাহলে কিছু স্ট্যান্ডার্ড সূত্র জেনে রাখা ভালো। এই দরকারি সূত্রগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে নিশ্চিতভাবে অনেক সমাকলনের অঙ্ক সমাধান করা সম্ভব।